উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা। কক্সবাজার থেকে ৭৫ আরোহী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ। বারবার ত্রুটির জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞ। মেটাল যে বিয়ারিং ছিল সেখানকার একটা ফল্টের কারণেই এই চাকাটা খুলে পড়ে গিয়েছে। প্যাসেঞ্জার লয়্যালটিতে ঘাটতি হয় এই ধরনের ঘটনার জন্য বিমানের জন্য খুব একটা ক্ষতিকর অবস্থা। যে কোনো ফাংশনে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। বিমানে আমরা এই অ্যাকাউন্টেবিলিটি দেখতে পাচ্ছি। ৩ জেলায় বিমানবন্দর উন্নয়নের নামে ২২৭ কোটি টাকা আত্মসাৎ। শেখ হাসিনা, মাহবুব আলী সহ ৫ জনের নামে মামলার সিদ্ধান্ত দুদকের। শেখ হাসিনার আমলে তাদের প্রচ্ছন্ন সহযোগিতা যদি না পেত, তোরা দুর্নীতি করে কি করে? আমাদের 4টা অনুসন্ধান চলে আসছে। তদন্ত কাজ এগিয়ে যাক, এগিয়ে যাওয়ার পরে আপনারা একটা সময় বাকি এর ফলাফলটা নিজেরাই দেখতে পাবেন। দাবি পূরণের আশ্বাসে গণ অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলন প্রত্যাহার, বাস্তবায়নে গড়িমসি করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগ থানা ঘেরাও, খুনে জড়িত সবাইকে ৪৮ ঘন্টায় গ্রেফতারের আলটিমেটাম। কোনো অজুহাতে জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলছেন বিএনপি নেতারা। জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে পারছে না কুশীলবরা। যুব সংগঠনের আত্মপ্রকাশে এনসিপি নেতারা বিদেশিদের হস্তক্ষেপ মেনে না নেওয়ার হুঁশিয়ারি। মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা। সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, সম অধিকার প্রতিষ্ঠায় ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক। উড্ডয়নের পর খুলে পড়ল উড়োজাহাজের চাকা। কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে পড়েছে। তবে পাইলটের বিচক্ষণতায় ৭৫ আরোহীর বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ। আকাশ ওড়ার পরই বিমান থেকে খুলে পড়ে চাকা। পাইলটের বিচক্ষণতায় কোনো রকম অঘটন ছাড়াই নির্ধারিত গন্তব্যে নিরাপদে অবতরণ করে বিমানটি। শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ৭১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 436 নামে একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই বিমানের পেছনের 4টি চাকার মধ্যে একটি খুলে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণ করার কথা জানান। ঘটনা জানাজানি হলে বিমানে থাকা যাত্রীদের মাঝে তৈরি হয় আতঙ্ক। তবে তাদের অভয় দিয়ে শান্ত করার চেষ্টা করেন কেবিন ক্রুর সদস্যরা। পাইলটের পক্ষ থেকে জরুরি অবতরণের বিষয়টি জানার পর বাড়তি সতর্কতায় সাময়িক সময়ের জন্য রানওয়ের কার্যক্রম বন্ধ রাখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিসের একাধিক টিম। পরে দুপুর 2:35 নিরাপদে অবতরণ করে বিমানটি। দীর্ঘ 1 ঘন্টার উৎকণ্ঠা কাটিয়ে নিরাপদে নামতে পেরে যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইনভেস্টিগেশন টিম গঠন হয়েছে, তারা ইনভেস্টিগেট করছে। তাছাড়াও আমাদের ইঞ্জিনিয়াররা এয়ারক্রাফটটা হ্যাঙ্গারে নিয়ে গিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করছে। মানে এটা একটা মেটাল যে বিয়ারিং ছিল সেখানকার একটা ফল্টের কারণেই এই চাকাটা খুলে পড়ে গিয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের BG 436 নামে এই ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছাড়াও 2 জন পাইলট ও 2 জন কেবিন ক্রু ছিলেন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। একের পর এক কারিগরি সমস্যায় পড়ছে বাংলাদেশ এয়ারলাইন্স। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, বাড়ছে আস্থার সংকটও। বিশেষজ্ঞরা বলছেন বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের উদাসীনতা এবং গাফিলতির কারণে প্রায়ই দেখা দিচ্ছে সমস্যা।
বছরের পর বছর শাস্তি হচ্ছে না জড়িতদের, ফলে কারিগরি ত্রুটির পুনরাবৃত্তিও থামছে না। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আছে আস্থার সংকট, সমালোচনাও নিত্যসঙ্গী। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমস্যারও শেষ নেই। কখনো রানওয়েতে দরজা খুলে যায়, কখনো ইঞ্জিনের প্রেসার কমে ডানা মেলতে পারে না, আবার কখনো উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ে কিংবা আকাশে চাকা খুলে পড়ার ঘটনা ঘটে। বছর জুড়েই নানা কারিগরি সমস্যায় জর্জর বিমান। উড়োজাহাজ প্রকৌশল বিভাগের তথ্য, ফ্লাইট পরিচালনার আগে বাধ্যবাধকতা রয়েছে প্রতিটি বিমানের অভ্যন্তরীণ ও বাহ্যিক যান্ত্রিক সহ অন্যান্য কারিগরি পরীক্ষা নিরীক্ষার। যে কোনো ত্রুটি মেরামতের পাশাপাশি বিভিন্ন মেয়াদে করতে হয় সর্বোচ্চ পরীক্ষা। কিন্তু স্পর্শকাতর ব্যবসায়িক খাত পরিচালনায় থেকেও বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের নন টেকনিক্যাল আচরণে অবাক সংশ্লিষ্টরা। এখানে অনেকগুলো কারণ থাকতে পারে, অথবা নতুন রিপ্লেস করা হয়েছে, টাইট গুলো ঠিক মতন হয়নি, অথবা চেঞ্জ করার সময় যে সেফটি ওয়ারিং গুলো হয় সেটা ঠিক মতো লাগায় নেই। যেটা হয়ে থাকুক না কেন, এটা মেকানিক্যাল ফেলিউর, হিউম্যান এরর বলা যাবে না, হিউম্যান ফল্ট, একটা উদাসীনতার ব্যাপার। বিমানের অপেশাদার কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন সংস্থাটির সাবেক কর্তারা। বলছেন রক্ষণাবেক্ষণ কর্মীদের আনতে হবে শাস্তির আওতায়। ইমার্জেন্সি প্রসিডিওর্স যেগুলো আছে সেই প্রসিডিওরালি একটা হুইলের উপরে এই এয়ারক্রাফটটা ল্যান্ড করতে পারে এবং প্যাসেঞ্জার লাইভস ওয়ার নট ইন ডেঞ্জার। হিউম্যান এরার, কিন্তু হিউম্যান এরারটাকে ইনভেস্টিগেট করতে হয় যেন আরেকবার না হয়। এখানটাতে ভীষণ ডিলিজেন্টলি এটাকে ইনভেস্টিগেট করতে হবে। মেইনটেন্যান্সের জন্য হয়ে থাকে, তাহলে যারা এটার জন্য রেসপন্সিবল তাদেরকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। বিশ্ব এভিয়েশন খাতে অর্ধশত বছর পার করছে বাংলাদেশ বিমান। এ খাতে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করে এগিয়ে যাওয়ার পরামর্শ অংশীজনদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যশোর, রাজশাহী ও নীলফামারীতে বিমানবন্দর উন্নয়নের নামে 227 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী সহ 5 জনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করবে সংস্থাটি। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে 2022 সালে যশোর, সৈয়দপুর ও রাজশাহীর বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন প্রকল্পের জন্য 545 কোটি 79 লাখ টাকার দরপত্র অনুমোদন করা হয়। কিন্তু খোঁড়া অজুহাতে দরপত্র বাতিল করে দ্বিতীয় দফায় 2023 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 772 কোটি 74 লাখ টাকার অনুমোদন দেয়। দুদকের দাবি, লুটপাট করতেই আগের দরপত্রের কার্যাদেশের ভিত্তিতে কাজ না করে নতুন শিডিউলে প্রায় 227 কোটি টাকার বেশি মূল্য নির্ধারণ করে দরপত্রের অনুমোদন করানো হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমানমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল সহ 5 জনকে আসামি করে মামলা করতে যাচ্ছে দুদক। আমাদের 4টা অনুসন্ধান চলে আসছে। একটা হচ্ছে র্যাডার, একটা থার্ড টার্মিনাল, একটা কক্সবাজার বিমানবন্দর আর একটা সিলেট। বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার মদদেই আমলারা দুর্নীতিতে জড়িয়েছেন। শেখ হাসিনার আমলে তাদের প্রচ্ছন্ন সহযোগিতা যদি না পেত, তোরা দুর্নীতি করে কি করে। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করে 4টি মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। এবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে 750 জনকে পুশিন চেষ্টা বিএসএফ এর। প্রতিরোধ গড়ে ঠেকিয়ে দিল বিজিবি ও গ্রামবাসী, টহল জোরদার। দাবি পূরণের আশ্বাসে গণ অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 3 দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন তারা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রাতে টানা 3 দিনের কর্মসূচির শেষে সরকারের পদক্ষেপের প্রতিক্রিয়ায় একথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন। তিনি বলেন, সব দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা ও অর্থ উপদেষ্টাও।
সেখানে শিক্ষার্থীদের আবাসন প্রকল্প নিশ্চিতকরণ, বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শিক্ষক সমিতির সদস্যদের সাথে মঞ্জুরি কমিটির সদস্যরা এসে অনশন দাবি বিষয়ে মেনে নেওয়ার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের গণ অনশন ভাঙেন। এদিকে দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসায় খুশি শিক্ষার্থীরা। আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। জুলাইয়ের 1 তারিখ থেকে যে বাজেট আসছে সেই বাজেটেই তার বাস্তব প্রতিফলন দেখব। আমাদের অস্থায়ী আবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। খুনে জড়িত সবাইকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে রোববার থেকে ফের রাজপথে নামার ঘোষণা দেন আন্দোলনকারীরা। কয়েকদিন ধরে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি একটাই, সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার। শুক্রবার সকালেও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কেন তারা মূল আসামিকে ধরতে পারে নাই? কেন তারা এখনো গড়িমসি করতেছে? এর সুস্পষ্ট বিচার চাই। আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই। থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান 48 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার না হলে রোববার আবারও আন্দোলন নামবেন তারা। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ, যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। আসামি গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপরও আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছে। রাজনৈতিক কোনো পেশা নেই, এর সাথে যারা যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। গত 13 মে রাতে সরোয়ার্দী উদ্যানে মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় সাম্যকে। এরপর থেকে সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। ঐক্যমতের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারের গুরু দায়িত্ব মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। লেবার পার্টিকে ধন্য করেছেন। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। সভায় নির্বাচন আয়োজন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন বিএনপি নেতারা। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারের গুরু দায়িত্ব এদেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এছাড়া করিডোর নিয়ে অন্তর্বর্তী নয়, সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা কথা রাখবে না তাদের পরিবর্তনের ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছে। এছাড়া কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। যেসব প্রস্তাব সবাই আমরা একমত, সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে।
লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঠিকানা এক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে জাগরণ তৈরি হয়েছে তা অব্যাহত রাখার আহ্বান হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে খুলনা প্রেস ক্লাবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি। সেমিনারে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাজনৈতিক অধিকারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন অতিথি ও বিভিন্ন পর্যায়ের তরুণ অংশগ্রহণকারীরা। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 2 দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাল সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। যার অগোচরে মানুষ প্রশংসা করে সেই ভালো ও শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর বেইলি রোডে এক স্মরণ সভায় এই কথা বলেন তিনি। আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি কিংবা বিদ্রোহ যারা করবে, আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। সে মানুষটাই ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। যারা আড়ালে আবদালে মানুষ তার ভালো কাজের কথা স্মরণ করে শ্রদ্ধার সাথে এবং তার জন্য অন্তরের ভিতর থেকে অন্তঃস্থল থেকে দোয়া করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ বেশ কিছু সিদ্ধান্ত মানতে পারছে না কুশীলবরা। বিকেলে যুব সংগঠন যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই অভিযোগ করে এনসিপি। নেতারা বলেন, বিদেশি প্রভুদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরে অ্যাডভোকেট তারেকুল ইসলামকে আহ্বায়ক করে 131 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। দলীয় আধিপত্য বিস্তার, সহিংসতা ও চাঁদাবাজির বাইরে গিয়ে ভিন্নধর্মী যুব সংগঠন তৈরির লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটল জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির। শুক্রবার দুপুর থেকেই রাজধানীর 23 শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবার কণ্ঠে। আমরা দেশটাকে নতুন করে সংস্কার করতে যাচ্ছি, সেই আগের মতো রাজনৈতিক প্রেক্ষাপট আমরা আর চাচ্ছি না। আগামীর বাংলাদেশ হবে সাম্য, স্বাধীনতা এবং ন্যায্যতার। এই বাংলাদেশটা সুন্দরভাবে একেবারে ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়ব। যতদিন বাংলাদেশ থাকবে। এরপরই এনসিপির নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জরাজীর্ণ যুব সংগঠন থেকে বের হয়ে নতুন ধরনের যুব সংগঠন হবে জাতীয় যুব শক্তি। জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। এই যুব শক্তির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে যুবকদের যে রাজনীতি, সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে। দায়িত্ব পেয়ে যুবশক্তির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বলেন, নাগরিক মর্যাদা শুধু কাগজে কলমে থাকবে না, বাস্তবায়িত হবে নাগরিক জীবনেও। বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ ও সামাজিক নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সম্প্রীতি, ইনসাফ ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সবশেষ বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। দেশের রাজনীতিতে কোনো বিদেশি প্রভু হস্তক্ষেপ করতে পারবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ। কোনো বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। যাদের নেতৃত্বে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে চীনা দূতাবাস এবং জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ করায় দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে দলটির বিচার করা হবে। বিকেলে মাগুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের বিষয়ে তো আমরা সুস্পষ্ট বলেছি, আপনারা দেখেছেন তো ইন্টারন্যাশনাল রিয়াকশন, কেউ কিন্তু এই বিষয়ে তেমন কোনো রিয়াকশন করেনি। পুরো বাংলাদেশের মানুষ এতে আসলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। আমরা মনে করি যে এটা একটা
পুরো মানুষের যেই চাওয়াটা ছিল সেই চাওয়াটারই একটা রিফ্লেকশন হয়েছে। বিচার তার নিজস্ব আইনের গতিতে চলবে। অবশ্যই আমরা এটাকে তাড়াতাড়ি করতে চাই, বাট অবশ্যই এতে যাতে অবিচার না হয়, আমরা যাতে এটা ন্যায় বিচারটা এনশিওর করতে পারি সেটার জন্য। নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা। বিকালে মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। এ লাঠি প্রতীকী হলেও তা নারীর শক্তির জানান দিচ্ছে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে করা হয় এ আয়োজন। সেখানে পাহাড় থেকে সমতল সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। নাচ, গান আর কবিতার ভাষায় ন্যায্য অধিকারের কথা স্মরণ করিয়ে দেন অংশগ্রহণকারীদের। স্লোগানেও ছিল নানা প্রতিবাদী সুর। ঘোষণাপত্রে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। মৌলিক নীতিগুলোর অধিকাংশ নারী বিষয়ক সংস্কার কমিশন উপস্থাপন করেছে, ফলে এই কমিশন বিলুপ্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত ও কুৎসিত প্রচারাভিযান অত্যন্ত উদ্বেগজনক। আমরা অধিকার ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে দেব না। পরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা মানিক মিয়া এভিনিউ থেকে ইন্দিরা রোডের দিকে যাত্রা শুরু করে। স্লোগানে স্লোগানে নিজেদের অধিকার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঙ্কার দেন অংশগ্রহণকারীরা। পরে মিছিলটি ইন্দিরা রোড ঘুরে আবার মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণে স্বস্তি জানালেও অভিযুক্তদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি স্বজন, এলাকাবাসী এবং আইজিপিদের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শিশু আসিয়া নেই, মেয়ের শূন্যতায় কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে মা আয়েশা খাতুনের। এখন শুধু অপেক্ষায় ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির। মাত্র 12 কার্যদিবসে শেষ হয় আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। 13 মে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন শনিবার। দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে। এখন প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ তার 2 ছেলে সজীব, রাতুল এবং হিটুর স্ত্রী চাহিদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। হিটু শেখের সর্বোচ্চ সাজা যেটা হয় ফাঁসি, এটা আমরা দাবি করতেছি। যে অন্যায় করেছে ওর শাস্তি সাজাই হওয়া উচিত। তালি 10 জন আরো 20 গ্রামের মানুষ বা সমাজের লোক ভয় পাবে। চাই তার শাস্তি সাজা ফাঁসি হোক। আমার আসিয়ার যেভাবে ওরা হত্যা করেছে ঠিক সেইভাবে যেন 1 নম্বর আসামি হিটু শেখের ওইভাবে যেন ফাঁসি দেয়, যাতে আর কোনো আসিয়ার মার বুক যেন খালি না হয়, কোনো আসিয়া যেন এইভাবে মৃত্যুর কোলে না ঢলে পড়ে। 6 মার্চ বোনের বাড়ি মাগুরার নিজধানদলী গ্রামে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। ঘটনার 7 দিন পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। মাসের মাঝামাঝিতে স্বস্তির দেখা মিলেছে রাজধানীর বাজারে। এক সপ্তাহে সবজির দাম কমেছে কেজিতে 40 টাকা পর্যন্ত। আরেক দফায় চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 9 টাকা। বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে বলে জানান বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে সবজিতে ভরপুর রাজধানীর কারওয়ান বাজার। বিক্রেতারা জানান শুধু সরবরাহই বাড়েনি, সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে দামও। বেশিরভাগই মিলছে 30 থেকে 60 টাকা কেজিতে, যা নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। মোটামুটি স্বস্তির মধ্যেই আছে, সবকিছুর দাম মোটামুটি হাতের লাগালেই আছে। এভাবে যদি থাকে যে সাধারণ জনগণ আর যারা আছে তারা কিনতে পারবে। ভেন্ডি, পটল এগুলো হলো আপনার 40 থেকে 45 টাকা কেজি, আপনার বরবটি
50 থেকে 60 টাকা কেজি। যা কিনলাম সব সীমিত দামের মধ্যেই আছে আর কি। এদিকে আরেক দফায় কেজিতে 5 থেকে 9 টাকা কমেছে চালের দাম। মানভেদে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকায়। ব্রি 28-এর দাম পড়ছে 55 থেকে 58 টাকা। 76 থেকে 80 টাকায় মিলছে প্রতি কেজি নাজির শাইল। বাজারে সরবরাহ বৃদ্ধির সুফল মিলছে বলে জানান বিক্রেতারা। নতুন চালের দাম কম, পুরান চালের দাম বেশি। এখন নতুন চাল, নতুন সিজন, ওই হিসেবে দামটা কমবেই, হয়তো আরো কমতে পারে সামনে। চাল সবজি কিনে মুরগির বাজারে গিয়েও স্বস্তির দেখা পাচ্ছেন ক্রেতারা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা কমে 160-এ বিক্রি হচ্ছে ব্রয়লার। অপরিবর্তিত রয়েছে সোনালী, লেয়ার ও দেশি মুরগির দাম। মোটামুটি সব মুরগি আপনার সীমিত রেটে আছে, কোরবানির আগ পর্যন্ত এমন রেট থাকবে। বাজারে ভোজ্য তেল, চিনি, ডাল, আটা, ময়দা সহ সব ধরনের মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে খামারিদের। বাজার মূল্য ঠিক থাকলে লাভের মুখ দেখার আশা তাদের। আর পছন্দ ও সাধ্যের মধ্যে পশু বেছে নিতে আগে ভাগেই খামারে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে অবৈধ পথে দেশে গরু প্রবেশ ও মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। MS আরেফিনের রিপোর্ট। কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফিক। কোরবানির হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এখানে কিনতে আসছি, যদি আমার হয়ে যায় তাহলে আমি ফিরে গেলাম, আমি টেনশন মুক্ত। মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে। মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচাকেনা। হাটে গেলে দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কিরকম সাইজের, সৌন্দর্য কি খাচ্ছে। গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন, এটা আপনি কিন্তু হাটে পারতেছেন না। যাদের বাজেট কম ওরা আপনার কিস্তি হিসাবে টাকা দিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,24 লাখের বেশি। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 20 লাখের বেশি পশু। তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি, এক একটা গরুতে মনে করেন আমার এখনো 30-40 হাজার 50 হাজার টাকা বাড়তি থাকতে হবে। গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে, কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে। খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর। বহির বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে। কোরবানির পশুর হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ। গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা। MS আরিফিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। জানে ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাবে 4 দশকে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর আয়তন কমেছে 50%। মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা। এমন প্রেক্ষাপটে আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। পানি সম্পদ উপদেষ্টা জানাচ্ছেন, গ্যারান্টি ক্লজ সহ চুক্তি নবায়নের রূপরেখা এগিয়ে রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মওদুদ রানাকে সঙ্গে নিয়ে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। এক সময় উত্তাল ছিল যে পদ্মা, তা এখন ঠাঁই নেয়ার পথে ইতিহাসের পাতায়। নদীর বুকে জেগে উঠেছে বেদনার বালুচর। যে নদী জালের মতো ঘিরে রাখত সবুজ প্রান্তর, অপার জলের সে আধার এখন আর আশার আলো দেখায় না পদ্মাপাড়ের বাসিন্দাদের। পরিবেশ প্রতিবেশ তো বটেই, ছন্দপতন মানুষের জীবন জীবিকায়। শুকনো নদীতে মাছ টাছ হয়েছে না, 10 কেজিতে 20 কেজি মাছ পেতাম, এখন দেখা যায় যে 5 কেজি থেকে 6 কেজি এরকম মাছ পেছে। কিছু কিছু জায়গাতে পানি থাকে কিন্তু ওগুলো 2-3 দিন পরে শুকায় যায়। বালুতে তো আবাদ হবে না, কৃষকও মানে ফসল পায় না, মাছ হইতেছে না পানি না থাকাতে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুষ্ক
শুষ্ক মৌসুমে অর্ধেক আয়তন হারিয়েছে পদ্মা নদী। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরের জনপদ থেকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্য আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে ফারাক্কা ব্যারেজ। উজানে ভারত পানি প্রত্যাহার করায় অস্তিত্ব সংকটে কেবল পদ্মেই নয়, মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা নদী। 1975-এর প্রথম যখন ভারত পানি প্রত্যাহার করা শুরু করে, তারপরে হঠাৎ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। এখন এটার অবস্থা আরো সঙ্গীন হয়েছে। এদিকে গঙ্গার পানি বন্টনে 30 বছর মেয়াদী চুক্তিও শেষ হতে যাচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। তাই চুক্তি নবায়নে এখন থেকেই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই চুক্তিটা নবায়নের কাজ এখন থেকেই করতে হবে। নবায়ন এবং নবায়ন করার পরে কে কতটা পানি পাবে এটা নির্ভর করবে দুই দেশের মধ্যে রাজনীতিবিদরা কতটুকু সাকসেসফুলি নেগোশিয়েট করতে পারেন। আমাদের দিক থেকে চেষ্টাটা হবে যে যাতে পানিটাকে পানির বিষয় হিসাবেই দেখে কূটনৈতিক দক্ষতা যতটা আছে সেটাকে সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতা দিয়ে চেষ্টা করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা জানালেন, গঙ্গা চুক্তি নবায়নে প্রাথমিক পর্ব এগিয়ে রাখবে অন্তর্বর্তী সরকার, বাকি কাজ করতে হবে পরবর্তী সরকারকে। প্রক্রিয়া যেটা আমরা করব তা হচ্ছে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মতামতগুলো, বিশেষজ্ঞদের মতামতগুলো নিয়ে আগামীতে চুক্তি রিনিউয়ালের ক্ষেত্রে আমাদের কি কি বক্তব্য হতে পারে সেটার একটা প্রস্তুতি আমাদের আছে। বাংলাদেশের হিস্সাটা যেন বাড়ে সে কথা তো অবশ্যই বলা হবে। একটা গ্যারান্টি ক্লজের কথা আমরা বলছি বলা হবে, কিন্তু চুক্তিটা তো আমাদের সময় স্বাক্ষরিত হবে না। এটা আসলে রাজনৈতিক সরকারকে এসে এই কাজটা এগিয়ে নিতে হবে। ফারাক্কা ব্যারেজের কারণে সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অন্তত 6 কোটি মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট সরকার গদিতে বসে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, শেষমেশ মানুষ সেই গদিই উল্টে দিয়েছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে মিছিল ও সমাবেশে একথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা মঈন খান বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। পানির ন্যায্য হিস্সা আদায়ের স্লোগান আর বর্ণিল ব্যানার হাতে রাজপথে গণসংহতি আন্দোলন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর পূর্তি উপলক্ষে মিছিল করে দলটি। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মৎস্য ভবনে শেষ হয়। এর আগে সমাবেশে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকার গদিতে বসে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, শেষমেশ মানুষ সেই গদি উল্টে দিয়েছে। দাসত্বের যুগ শেষ হয়েছে, বাংলাদেশের মানুষ আর এই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে, আর আমরা আমাদের অধিকার পাবো না, এইটা আর মানবে না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর লং মার্চ দিবস উপলক্ষে গণসমাবেশে যোগ দেন বিভিন্ন দলের রাজনীতিকরা। এ সময় ফারাক্কা বাঁধকে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ বলেন বিএনপি নেতা মঈন খান। ফারাক্কা বাঁধ হচ্ছে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই ফারাক্কা বাঁধের সমস্যা 1976 সালে জাতিসংঘে নিয়ে করে দেয়। আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে, কেননা এই মরণ ফাঁদ কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে থাকে। পানির ন্যায্য হিস্সা আদায়ে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। ফারাক্কায় বাঁধ দিয়ে অন্যায় করেছে ভারত। পানির ন্যায্য হিস্সা আদায়ে দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান না হলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বছর উপলক্ষে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আরও বলেন, ফারাক্কার প্রভাবে সরাসরি 6 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি শুকিয়ে এদেশে কারবালা তৈরি হয়েছে। পরে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের র্যালিতে যোগ দেন উপদেষ্টা।
ফারাক্কার বাঁধ দিয়ে যে পানি বন্ধ করে রেখে ভারত এতদিন অন্যায় করেছে, আমরা এটা তো প্রতিবাদ করেছি। ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে, কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা, এবং আমাদের ন্যায্য হিসেবে আমরা চাই। ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব, এবং দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে 751 জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয়রা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে 751 জনকে পুশ ইন করতে জড়ো হয় বিএসএফ। বিষয়টি টের পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। পাশাপাশি মসজিদের মাইকিং করে প্রতিরোধে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন শত শত গ্রামবাসী। এতে পিছু হটে বিএসএফ সদস্যরা। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলান করছে, এবং এলান করার সাথে সাথে মানুষের ঘুম থেকে বিজিবিদের সাথে কাঁধে কাঁধ মিলে দেশের জন্য ছিল। ভারত থেকে মুসলমান লামাই দিতেছে, তোমরা তাড়াতাড়ি যে জায়গায় না আসো দাঁড়িয়ে বেঁধে লই আসো। হ্যাঁ, এই ব্যাপারে তখন আমরা জনগণ ঘরের মধ্যে চাপ দিছি। অনেক লোক আইসা ফাড়াই দিব, ট্রাক দেবো। এটা আমরা প্রায় 2-3 হাজার লোক আমাদের সিঙ্গারবিল এলাকার সব মানুষই আমরা সবাই আইসি বর্ডার, কারণ বিজিবিটা তো হেল্প করতেই। দেশের বাইরের খবর, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় নয়াদিল্লির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও আতঙ্ক কমছে না কাশ্মীর সীমান্তে। যুদ্ধ কোনো সমাধান নয় দাবি করে শত্রুতা ভুলে শান্তির পথ বেছে নিতে দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষেরা। বৃহস্পতিবার সামরিক পর্যায়ে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছেছে উভয় পক্ষ। সাম্প্রতিক সংঘাতে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী বলে নতুন করে দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যদিও আলোচনায় বসার প্রস্তাব দিয়ে শাহবাজ শরীফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়াদিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলেও জানান তিনি। বলেন, ইসলামাবাদ সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ অবস্থার কোনো পরিবর্তন হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়েই তাদের সঙ্গে কথা হতে পারে। তাদের হাতে সন্ত্রাসীদের তালিকা আছে যাদেরকে হস্তান্তর করা দরকার। সব সন্ত্রাসী অবকাঠামো বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এর আগে সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে ভারতকে সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, 1960 সালে যে পানি চুক্তি হয়েছিল সেটি ভাঙার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি। রাহানুল রানা, সময় সংবাদ। 3 বছরেরও বেশি সময় পর মুখোমুখি বৈঠকে বসেছে রাশিয়া ইউক্রেন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। আলোচনা শেষে ইউক্রেন জানায়, মস্কো কিয়েভ 1000 বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। এছাড়া তাদের মধ্যে যুদ্ধবিরতি নিয়েও কথা হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে দাবি করে রাশিয়া জানিয়েছে, সংঘাত বন্ধে শিগগিরই তাদের মধ্যে আরও আলোচনা হবে। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে ইস্তাম্বুলে ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং তুরস্ক। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। বৈঠকের মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নাকবা দিবসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন আরও 143 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনকে খুঁজছেন অনেকে, আবার মরদেহ শনাক্ত করতে ভিড় করছেন হাসপাতালে। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় মানবিক সহায়তা পাঠাতে নতুন ফাউন্ডেশন কাজ শুরু করলেও নিরপেক্ষতা লঙ্ঘন করায় এতে অংশ নিচ্ছে না জাতিসংঘ। অবশেষে আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 18 থেকে 24 মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে ফিজকে। তবে শনিবার আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি20 স্কোয়াডে আছেন টাইগার পেসার। শারজায় ম্যাচ শেষ করেই রাতে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিবেন তিনি।
ভারত পাকিস্তান সংঘাতে আইপিএল বন্ধ হওয়ার পর বিদেশি অনেক ক্রিকেটারই ফেরেননি দেশটিতে। বাঁহাতি পেসার মুস্তাফিজকে দিল্লি দলে নিলেও টাইগারদের আমিরাত সিরিজের কারণে এনওসি নিয়ে কিছুটা দোটানায় পড়ে বিসিবি। সবশেষ পর্যন্ত দিল্লির হয়ে গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচ খেলারই অনুমতি দিয়েছে বোর্ড। 18 মে রাত 8টায় গুজরাটের বিপক্ষে ম্যাচ আছে ক্যাপিটালসের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা। কক্সবাজার থেকে 75 আরোহী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ। বারবার ত্রুটির জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগের গাফিলতিকে দোষছেন বিশেষজ্ঞ। দাবি পূরণের আশ্বাসে গণ অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলন প্রত্যাহার, বাস্তবায়নে গড়িমসি করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। এবং সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, শাহবাগ থানা ঘেরাও। খুনে জড়িত সবাইকে 48 ঘন্টায় গ্রেফতারের আলটিমেটাম। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সবাই।